ভারতের 140 কোটি লোক এবং বাংলাদেশের 20 কোটি মানুষ একসঙ্গে হয়ে পৃথিবীর অন্যতম পরাশক্তি হতে পারে। আরেকটা মন্তব্য করেছেন ভারতের ক্রিকেট টিম এবং বাংলাদেশের ক্রিকেট টিমের একসঙ্গে হওয়া। আপনারা জানেন বিজেপির অনেক নেতা, ভারতের হিন্দুত্ববাদী নেতারা ইদানিংকালে একটা কথা খুব জোর গলায় বলছেন, সেটা হচ্ছে তারা অখণ্ড ভারত প্রতিষ্ঠা করবেন এবং 1947 সালে যা হয়েছিল সেটার সম্পূর্ণভাবে নিরাকরণ করবেন। তো আমাদেরকে এইসব মন্তব্যের আলোকে চিন্তাভাবনা করতে হবে দীনেশ ত্রিবেদী কোন মিশন নিয়ে বাংলাদেশে এসছেন এবং কোন ধরনের লক্ষ্য এই বাংলাদেশে পূরণ করার জন্য তিনি এখানে থেকে কাজ করবেন। এইসব মন্তব্য অত্যন্ত পলিমিক্যাল এবং অত্যন্ত অ্যাক্রিমোনিয়াস। এইরকম একটা মানুষের যে সরকার, সেই সরকারকে এত পলিমিক্যাল এবং অ্যাক্রিমোনিয়াস মন্তব্য দিয়ে জর্জরিত করা কতটা সঙ্গত হয়েছে এবং কতটা সেটা দেশের জন্য মঙ্গলজনক, সেটা ভাববার বোধহয় একটু চিন্তা করার অবকাশ আছে। যত যাই বলেন, শেষ পর্যন্ত তো প্রফেসর ইউনূস একটা সুষ্ঠু সুন্দর নির্বাচন দিলেন এবং সেই নির্বাচনের মধ্য দিয়ে বিএনপি বিশাল সংখ্যক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সংসদে এসছে। প্রফেসর ইউনূসের বিরুদ্ধে এই যে বক্তব্য, এই বক্তব্যের পাশাপাশি যখন আমরা দেখি সমান্তরালভাবে ভারতীয় মিডিয়া এবং আওয়ামী লীগ তার বিরুদ্ধে নানা ধরনের মন্তব্য করে চলছে, কথা বলছে, তাহলে ব্যাপারটা কি দাঁড়ায় এবং এই সব মন্তব্যে শেষ পর্যন্ত কারা লাভবান হয় সেই চিন্তাটা করা দরকার। দ্বিতীয়ত প্রশ্ন হলো, রাজনীতি করতে গেলে আপনাকে প্রিন্সিপাল কন্ট্রাডিকশন ঠিক করেই রাজনীতিটা করতে হবে। এই মুহূর্তে আপনার প্রধান শত্রু কি, প্রধান দ্বন্দ্ব কি, সেটা চিন্তা করেই আপনাকে রাজনীতির কৌশল অবলম্বন করতে হবে। কিচ্ছু বলবো না, শুধু দুটো কথা। শুভেন্দু অধিকারী বিজেপির পশ্চিমবঙ্গের প্রধানমন্ত্রী হয়েছে। সে দাবি করেছে 4000-এরও বেশি মানুষকে বাংলাদেশে পুশিং করা হয়েছে। কথাটা কতটুকু সত্য বা মিথ্যা সেটা সরকারের পক্ষ থেকে স্পষ্ট এবং পরিষ্কার করা দরকার। দ্বিতীয়ত, দীনেশ ত্রিবেদী দেশে এসছেন অতীতের সব নিয়ম ভঙ্গ করে সড়ক পথ দিয়ে, তিনি আকাশপথে আসেন নাই। এই সড়ক পথে আসার তাৎপর্য কি সেটাও বোধহয় আমাদেরকে চিন্তা ভাবনা করতে হবে। সেটা তিনি যেটা দুটো মন্তব্য করেছেন, ভারতের 140 কোটি লোক এবং বাংলাদেশের 20 কোটি মানুষ একসঙ্গে হয়ে পৃথিবীর অন্যতম পরাশক্তি হতে পারে। আরেকটা মন্তব্য করেছেন ভারতের ক্রিকেট টিম এবং বাংলাদেশের ক্রিকেট টিমের একসঙ্গে হওয়া। আপনারা জানেন বিজেপির অনেক নেতা, ভারতের হিন্দুত্ববাদী নেতারা ইদানিংকালে একটা কথা খুব জোর গলায় বলছেন, সেটা হচ্ছে তারা অখণ্ড ভারত প্রতিষ্ঠা করবেন এবং 1947 সালে যা হয়েছিল সেটার সম্পূর্ণভাবে নিরাকরণ করবেন। তো আমাদেরকে এইসব মন্তব্যের আলোকে চিন্তাভাবনা করতে হবে দীনেশ ত্রিবেদী কোন মিশন নিয়ে বাংলাদেশে এসছেন এবং কোন ধরনের লক্ষ্য এই বাংলাদেশে পূরণ করার জন্য তিনি এখানে থেকে কাজ করবেন। তো আমরা যে একটা বড় বিপদের মধ্যে আছি এইটা আমাদেরকে বুঝতে হবে এবং এই বিপদের মুহূর্তে অনৈক্য নয়, জাতীয় ঐক্যই হচ্ছে প্রধান হাতিয়ার। দেশকে বাঁচিয়ে রাখার জন্য
দায়িত্বহীন আপত্তিকর মন্তব্য সকলেরই পরিহার করা দরকার এবং এমনকি বাজেট নিয়েও যে সমস্ত আপত্তিকর মন্তব্য হচ্ছে সেগুলিও পরিহার করা দরকার। বাজেট নিয়ে অনেক সমালোচনা হতে পারে, বলা হতে পারে যে বাজেটের আকার সর্বকালের সর্ববৃহৎ বাজেট। আমাদের মতো দেশের জন্য এই রকম একটা বাজেট খুব একটা বেশি বড় বাজেট নয়। সমস্যাটা দাঁড়িয়েছে সামর্থ্য নিয়ে, আর সামর্থ্য চট করে সৃষ্টি হয় না, সেটার জন্য পরিশ্রম করতে হয়, কাজ করতে হয়। আমি শুধু একটা কথাই বলবো, একজন ইংরেজ কবি বলেছিলেন যে স্ট্যান্ডিং অ্যাট দি ফুট বয়েস লুকিং অ্যাট দি স্কাই হাউ ক্যান ইউ গেট আপ বয়েস ইফ ইউ নেভার ট্রাই। আকাশের দিকে তাকিয়ে আর পাহাড়ের চূড়ার দিকে তাকিয়ে শুধু বসে থাকলে হবে না, চেষ্টা করতে হবে সেই পাহাড়ের চূড়ায় ওঠার জন্য। তো সেই রকম একটা সাহস নিয়েই কিন্তু আমাদেরকে বাজেটটা বাস্তবায়ন করতে হবে। আর জুলাই সনদ নিয়ে আমার বক্তব্য হচ্ছে, এখন নয়, আজ থেকে বেশ কয়েক বছর আগে বেগম খালেদা জিয়া ভিশন 2030 দিয়েছিলেন। সেই ভিশন 2030-তে একটা সোশ্যাল কন্ট্রাক্ট, নতুন করে একটা সামাজিক চুক্তির কথা বলা হয়েছিল। এই সামাজিক চুক্তির কথা বলার উদ্দেশ্য ছিল যে ন্যূনতম বিষয়গুলো নিয়ে গোটা জাতি, সমস্ত রাজনৈতিক দল ঐক্যবদ্ধ হবে এবং এই সামাজিক চুক্তি স্বাক্ষরিত হবে সকলের মধ্যে আলাপ আলোচনার মধ্য দিয়ে। আমি মনে করি জুলাই সনদের মধ্য দিয়ে সেই রকম একটা অনুশীলন, একটা এক্সারসাইজ করা হয়েছে। এখন প্রশ্ন হলো তার সবার গ্রহণযোগ্য যে অংশ তার মধ্যে রয়েছে সেটার দ্রুত বাস্তবায়ন। এখন অবিশ্বাস এবং সন্দেহ সৃষ্টি করে এই সনদ বাস্তবায়িত হবে না এইটা বলে জাতির মধ্যে বিভক্তি সৃষ্টি করার যে চেষ্টা, যে অপপ্রয়াস, সেটা গ্রহণযোগ্য নয়। বরং কি করে সর্বাধিকভাবে এই জাতীয় সনদকে বাস্তবায়িত করা যায় সেই জন্য সবার আগ্রহ নিয়ে, চেষ্টা নিয়ে আলাপ আলোচনায় আসা উচিত এবং যে সংসদীয় কমিটির কথা বলা হয়েছে সেই সংসদীয় কমিটির মধ্য দিয়ে সেই আলোচনার সূত্রপাত করা বেহতর হবে বলে আমি মনে করি। কাজেই এই যে সোশ্যাল কন্ট্রাক্ট, এই সোশ্যাল কন্ট্রাক্ট যত দ্রুত বাস্তবায়িত হয় দেশের জন্য ততই মঙ্গল। আজকে এইখানে একটা নতুন সংগঠনের যাত্রা শুরু করা হয়েছে। সংগঠনটি হচ্ছে আমরা বাংলাদেশি। খুবই তাৎপর্যময় একটা কথা, আমরা বাংলাদেশি। কিন্তু এই সংগঠনকে একটা সত্যিকারের অর্থে সক্রিয়, গ্রহণযোগ্য, ব্যাপক ভিত্তিক করতে গেলে আরও বিশাল প্রয়াসের প্রয়োজন আছে এবং সেইখানে শুধু দলের লোক নয়, দলের বাইরেরও বহু লোককে জড়িত করার প্রশ্ন আছে এবং সেই রকম একটা উদ্যোগ যাতে হয়, যাতে এটা সত্যিকার অর্থে, যেটাকে আমরা বলি যে সিভিল সোসাইটির যে উদ্যোগ, সেই ধরনের একটা উদ্যোগ হয়, সেই জন্য আপনারা কাজ করবেন এটা আশা রাখি। সেই সঙ্গে সঙ্গে আপনারা যে উদ্যোগ নিয়েছেন সেই উদ্যোগকে আমি অভিনন্দন জানাই এবং এই উদ্যোগের সাফল্য কামনা করি। আর শেষবারের মতো আবারও বলবো যে এই যে নির্বাচনটা হলো, এই নির্বাচনটা হওয়ার জন্য মূলত কাজ করেছে লন্ডনে তারেক রহমান সাহেব এবং প্রফেসর ইউনূসের সঙ্গে যে বৈঠকটা হয়েছিল সেখানেই কিন্তু সিদ্ধান্ত নেওয়া হয়েছিল ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে এবং সেই অনুযায়ী 12ই ফেব্রুয়ারি নির্বাচনটা হয়েছে। এবং এই নির্বাচন হওয়ার জন্য প্রফেসর ইউনূস বারবার বলেছেন যে একটা উৎসব মুখর পরিবেশে এবং সকল জনগণের অংশগ্রহণের মধ্য দিয়ে এই নির্বাচনটা অনুষ্ঠিত হবে এবং ঠিক সেভাবেই কিন্তু নির্বাচনটা হয়েছে। আজকে যখন সমস্যার সমাধান হয়ে গেল, সব বিতর্কের অবসান হয়ে গেল, তখন পুরাতন জিনিস নিয়ে নতুন করে সন্দেহ এবং অবিশ্বাস সৃষ্টি করাটা বোধহয় খুব যুক্তিসঙ্গত
এবং বুদ্ধিমানের কাজ নয়। কারণ আমাদেরকে মনে রাখতে হবে বাংলাদেশ একটা কঠিন অবস্থার মধ্যে দিয়ে আছে, এবং এই কঠিন অবস্থাতে আমাদের লক্ষ্য হওয়া উচিত ইউনাইট দি মেনি, ডিফিট দি ফিউ, অর্থাৎ সর্বাধিক সংখ্যক মানুষকে ঐক্যবদ্ধ করতে হবে এবং খুব শত্রুর সংখ্যা একেবারে মুষ্টিমেয় করে তাদেরকে অনবিচ্ছিন্ন করে তাদেরকে পরাস্ত করতে হবে। এটা না করে আমরা যদি ইউনাইট দি মেনি না করি, আমরা যদি ডিভাইড দি মেনি করি, তাহলে কিন্তু দেশের বড় সর্বনাশ হয়ে যাবে। আমি আপনাদের বিবেকের কাছে এই প্রশ্নগুলো রাখতে চাই। আপনাদের প্রতি আমি আমার শ্রদ্ধা নিবেদন করে আশা করি আমার বক্তব্য আপনারা ভুল বুঝবেন না। আমি দেশের মঙ্গলের জন্যই কিন্তু এই কথাগুলো বলেছি। আমি মনে করি দেশকে ভালোবাসলে আমরা সবাই ঐক্যবদ্ধ হব এবং একে অপরের কাছাকাছি আসতে চাইব, এবং দেশের যত দেশপ্রেমিক শক্তি আছে তাদের সকলকে আমরা ঐক্যবদ্ধ করতে পারব। আর এখানে একটা চুক্তি নিয়ে কথা উঠেছে, সেই চুক্তি প্রসঙ্গে পার্লামেন্টে এটা নেওয়ার কথা উঠেছে, কিন্তু আমি যতদূর শুনেছি চুক্তির যে ভাষ্য পাওয়া যায় সেটা হচ্ছে একটা প্রকাশ্য ভাষ্য, এর মধ্যে নন ডিসক্লোজার এলিমেন্টসগুলো আছে, সেইটা কিন্তু সেই প্রকাশ্য ভাষ্যের মধ্যে সেটা পাওয়া যায় না। আমি জানি না আপনারা কিভাবে এই সমস্যার সমাধান করবেন এবং সরকার এই সমস্যার সমাধান করবে, তবে দেশের জন্য যা কিছু মঙ্গলজনক, যা কিছু ভালো দেশের সার্বভৌমত্বের জন্য, সেই ধরনেরই উদ্যোগ গ্রহণ করা উচিত। আপনাদের সকলকে অশেষ ধন্যবাদ। changeTV.press, এক ফোঁটা হলুদ নেই।